রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরে সকল শ্রোতা বন্ধুকে, আমি সুপ্রদীপ। এবার একটু স্বাদ বদলের পালা, আবার আমরা ফিরে যাচ্ছি পুরনো ভূতের গল্প নিয়ে। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা আগন্তুক শুরু হচ্ছে। আমাদের গ্রামখানি অনেকটা উপদ্বীপের মতো। তার পূর্ব ও উত্তর দিক দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আর একটা বড় নদীর ভিতরে গিয়ে পড়েছে। পৃথিবীর মাটির সঙ্গে আমাদের গ্রামের অবিচ্ছিন্ন যোগ আছে কেবল দক্ষিণ দিকে, কিন্তু সেই যোগটুকু না থাকলেও আমরা হয়তো দুঃখিত হতুম না। আমাদের গ্রামের উত্তর প্রান্তের নদীর কিনারায় যে শ্মশান আছে, এই অঞ্চলে তার চেয়ে বড় শ্মশান আর নেই। সেই শ্মশানে শবদাহ করার জন্য দূর গ্রাম থেকেও লোক আসে ওই দক্ষিণ দিক দিয়ে। এখানে যে শ্মশানেশ্বর মহাদেব বিরাজ করছেন, তিনি নাকি অত্যন্ত জাগ্রত দেবতা। যদিও তিনি যে নিদ্রাগত না হয়ে অহরহ জাগ্রত হয়ে আছেন এমন কোনো প্রমাণই আমরা পাইনি, কিন্তু অধিকাংশ লোক সেই কথায় বিশ্বাস করে। অতএব দেবতার মহিমায় এখানকার শ্মশানটা পরিণত হয়েছে মহাশ্মশানে। সব যাত্রীদের অস্বাভাবিক ও তীক্ষ্ণ কণ্ঠ থেকে ঘন ঘন হরিবোল ধ্বনিত হয়ে আসে আমাদের গ্রামের আকাশ বাতাসে। দিনের বেলায় সেই শোরগোল কোনো রকমে সহ্য করা যায়, কিন্তু নিস্তব্ধ গভীর রাত্রে সে চিৎকার অমানসিক হয়ে চতুর্দিকে সৃষ্টি করে কেমন একটা অসহনীয় অপার্থিব ভাব। ঘুমন্ত শিশুরা পর্যন্ত ভয় পেয়ে জেগে কোঁকিয়ে কেঁদে ওঠে। পল্লীগ্রামের মহাশ্মশানের ভয়াবহ বিভৎসতা কলকাতার বাসিন্দারা ধারণাও আনতে পারে না। কলকাতার শ্মশানগুলো তো বাইরে থেকে দেখে শৌখিন মানুষের বসত বাড়ির মতন দেখতে লাগে। তাদের ভিতরটাও জীবন্ত জনতার আনাগোনা ও কণ্ঠস্বরে সর্বদাই শব্দিত হয়ে থাকে। এমনকি সেখানে অমাবস্যা রাত্রির অন্ধতা ঘুচিয়ে দেয় বহু ইলেকট্রিকের বাতি। কিন্তু পল্লীগ্রামের মহাশ্মশান বড় ভয়াবহ ঠাই। নিঝুম রাতে সেখানে পদার্পণ করলে সর্বাঙ্গে জাগ্রত হবে বিভীষিকার রোমাঞ্চ। বাতাসে বাতাসে জেগে ওঠে যেন মরন্ত রোগীর নাভিশ্বাস, এবং তাই শুনে চতুর্দিক থেকে কালো কালো দানবের মতন মস্ত বড় গাছপালাগুলো শিউরে শিউরে কেঁদে কেঁদে ওঠে সশব্দে। এখানে ওখানে ছাড়া ছাড়া হয়ে অপছায়ার মতো নড়াচড়া করে যেসব জ্যান্ত মানুষ, তাদের সংখ্যা এক হাতের আঙুলেই গুনে ফেলা যায়। একটা কি দুটো কিংবা বড় জোর তিনটে চিতা দূরে লক লক করে ওঠে ক্রুদ্ধ নরক নাগিনীর জ্বলন্ত রক্ত জিহ্বার মতো। কোনো বৃক্ষের অদৃশ্য শাখায় বসে অশুভ কণ্ঠে আচমকা চেঁ চেঁ করে চেঁচিয়ে ওঠে একাধিক পেঁচা। চমকে দেয় জীবন্তদের অন্তরাত্মাকে। স্থানে স্থানে বাসীকৃত ভাঙা কলসি ও মাংসহীন অস্থি প্রভৃতির সঙ্গে পড়ে থাকে কোনো অগ্নিদগ্ধ মানুষের ভয়াল দেহবশেষ। কারণ এখানে শহরের মতন সবসময় মৃতদেহকে নিঃশেষ পুড়িয়ে ফেলা হয় না। দূরে আনাচে কানাচে যেখানে চোখ যা কিছু দেখে সব ছায়া ছায়ার মতো, সেখানে হয়তো মানুষের আধপোড়া দেহের অংশবিশেষ নিয়ে মারামারি টানাটানি ছেঁড়াছেড়ি করে শৃগাল কুকুরের দল। বিশ্রী চিৎকারে বিষাক্ত করে চতুর্দিক। তারও পরে আরো দূরে যেখানে যেতে নারাজ হয় মানুষের দৃষ্টি, মনে সন্দেহ জাগে, সেখানে হয়তো চলাফেরা করছে এমন মৃত মানুষের জনতা। পার্থিব জগতে ঠাঁই না থাকলেও রাজি নয় যারা পৃথিবীর মাটি ত্যাগ করতে। অভিধান শ্মশানের আর এক নাম দিয়েছে প্রেতভূমি। এ নাম মিথ্যে নয়। পল্লীগ্রামের শ্মশান দেখলে প্রেতভূমি ছাড়া আর কিছুই মনে হয় না। এমনকি এক শ্মশান থেকে প্রায় সিকি মাইল দূরে আমরা বাস করি। আমাদের বাড়ি হচ্ছে গ্রামের শেষ বাড়ি, তারপর একটা ছোট্ট মাঠ, তারপর একটা ছোট্ট জঙ্গল,
তারপরে নদীর ধারে শ্মশান। সেদিন কি বিষম গুমোট, বাতাসের দম যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে, নড়ছে না গাছের পাতা পর্যন্ত। ঘরের ভিতরে টেকা দেয়। বাড়ির বাইরে রোয়াকে এসে বসল। বসতে না বসতেই শুনলাম বহু কণ্ঠের চিৎকার, ঝিঝি পোকার কলতানে উত্তপ্ত অন্ধকার রাত্রে মৃতধ্বনি মনের মধ্যে জাগিয়ে তুলল অশান্তি। একটু তফাতে আমার বাড়ির সামনে দিয়ে শ্মশানে যাবার রাস্তা, কিন্তু চারিদিকে এত অন্ধকার যে সব যাত্রীর কাউকেই দেখতে পেলাম না। কেবল শোনা যেতে লাগলো হরিনামের সেই শব্দময় বিভীষিকা। ক্রমে তা ক্ষীণতর হয়ে একেবারে থেমে গেল। বুঝলুম শ্মশানে পৌঁছেছে সব যাত্রীরা। সব যাত্রীদের কণ্ঠ মৌন হলো বটে, কিন্তু পল্লীগ্রামের রাত্রের কতকগুলি নিজস্ব ধ্বনি আছে। থেকে থেকে গাছের পাতাদের ফিসফাস, হঠাৎ জেগে ওঠা পাখিদের ডানা ঝরা, গাছের তলার শুকনো পাতার ভিতরে সরসর শব্দ তুলে হয়তো চলে যাওয়া কোনো সাপ বা সরীসৃপ, হয়তো ডেকে ওঠে কর্কশ স্বরে একটা কি দুটো তক্ষ, কিংবা শোনা যায় শৃগাল সভার স্বল্পস্থই অট্টহাসি। এবং এই সবের উপরেও সর্বক্ষণ জেগে থাকা ঝিঝি পোকাদের এক টানা আর্তনা। বেশ খানিকক্ষণ ধরে একলা বসে বসে শুনলুম সেই রাত্রের ধ্বনি। তারপর চোখের পাতা জড়িয়ে আসতে লাগলো তন্দ্রার আমেজে। উঠি উঠি করছি, হঠাৎ যেন অন্ধকার ফুঁড়ে একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালো একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। এমন আচম্বিতে, এত নিঃশব্দে তার আবির্ভাব, চমকে না উঠে পারলাম না। শুধালো, কে? অন্ধকারে দেখতে পেলুম মূর্তির দু চোখ চকচক করে উঠল। সে অত্যন্ত গম্ভীর ও শুষ্ক স্বরে বলল, ক্ষুধার্ত অতিথি। অতিথি? এই রাত্রে? ক্ষুধার্তের সময় অসময় নেই। কেবল ক্ষুধার্ত নই, আমি শীতার্ত। শীতে ঠক ঠক করে কাঁপছি। এ বাড়ির ভিতরে একটু আশ্রয় দিন, বাইরে আর দাঁড়াতে পারছি না তো। মহাবিস্ময়ে বলে উঠল, বলেন কি মশাই, আপনার শীত করছে? আর এদিকে দারুণ গুমোটে সিদ্ধ হয়ে আমরা মারা যেতে বসেছি। সে যেন কাঁপতে কাঁপতে বললে, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে এই দেখুন। কই আপনার হাত? আমার একখানা হাত বাড়িয়ে দিল। সেও হাত বাড়িয়ে ধরলো আমার হাতখানা, কিন্তু পর মুহূর্তে আমি শিউরে উঠে তাড়াতাড়ি নিজের হাতখানা টেনে নিল। উফ, কি অসম্ভব ঠান্ডা তার হাত, ঠিক যেন জমাট বরফ দিয়ে করা। সে কাতর স্বরে বললে, বাড়ির ভিতরে চলো, বাড়ির ভিতরে চলো, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। বাড়িতে ঢুকে ভিতর থেকে সদর দরজাটা বন্ধ করতে যাচ্ছি, হঠাৎ আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত চিরে ফালা ফালা করে দিয়ে দপদপিয়ে চোখ ধাঁধিয়ে জ্বলে উঠল একটা অতি দীর্ঘ বিদ্যুৎ শিখা। তারপরেই বজ্রের গর্জন। ইতিমধ্যে অন্ধকার কখন যে গোটা আকাশটা ভরে পুঞ্জীভূত হয়ে উঠেছে মেঘের পর মেঘের দল, সেটা একেবারেই আমার নজরে আসেনি। বোধ করি বৃষ্টি পড়তে আর বেশি দেরি নেই। বৈঠকখানায় প্রবেশ করে টেবিল ল্যাম্পটা উস্কে দিল। তারপর কৌতূহলের দৃষ্টি ফেললুম সে ক্ষুধার্ত ও শীতার্ত অতিথির দিকে। অদ্ভুত, তার সবই অদ্ভুত। যেমন ঢ্যাঙা তেমনি রোগা তার দেহ, খালি গা, খালি পা, কোমরে জড়ানো একখানা নতুন কাপড়। দেহের কোথাও যেন মাংস নেই, কেবল চাদর দিয়ে ঢাকা আছে যেন হাড়গুলো। কুচকুচে কালো রং, মাথায় বড় বড় চুল বিশৃঙ্খল, মুখের দুপাশে চুপসে বসে গিয়েছে। শুকনো ঠোঁট দুখানা ঠেলে দাঁতগুলো বেরিয়ে আসতে চাইছে যেন, ঠিক যেন মূর্তিমান দুর্ভিক্ষ। আর কি বুভুক্ষ দৃষ্টি! কেন জানি না বুকের কাছটা কেমন ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে শুনলুম বাড়ির বাইরে ঝড়ের চিৎকার।
থরথর করে কেঁপে উঠে আগন্তুক বললে, ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা বন্ধ করে দিন, জানলাটা বন্ধ করে দিন। জানলাগুলো বন্ধ করে ফিরে দাঁড়ালাম। বললুম, মহাশয়ের কি কোনো ব্যামো ট্যামো হয়েছিল? ব্যামো? হ্যাঁ, হয়েছিল বই কি, শক্ত ব্যামো। সুবিধা পেয়ে শত্রুরা তাই আমাকে জমের বাড়িতে পাঠাতে চেয়েছিল, তাই তো আমি তাদের ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি। শত্রু? শত্রু আবার কারা? জ্ঞাতি শত্রু মশাই, জ্ঞাতি শত্রু। তাছাড়া আমার জমের বাড়িতে পাঠাতে চাইবে কে? আপনার কথা আমি ভালো করে বুঝতে পারছি না। তারা কি আপনাকে খুন করতে চেয়েছিল? বেশি কথা বলবার শক্তি নেই আমার। শুনছেন না, ঝড়ের সঙ্গে আবার বৃষ্টি নামলো। পৃথিবী এমনি ভাসবে, শীত আরো বাড়বে। আমি শীতার্থ, আমি শীতার্থ। কি খিদে পেয়েছে! কিছু খেতে দিন মশাই, আগে কিছু খেতে দিন। বললুম, এত রাত্রে বাড়ির সকলেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তবু চেষ্টা করে দেখছি, একটু অপেক্ষা করো। কিন্তু বেশি কিছু দিতে পারবো না বলে মনে হয়। যা পারেন তাই দিন। শত্রুরা না খাইয়ে মারবে বলে কতদিন আমাকে কিছু খেতে দেয়নি, কতদিন আমি উপোস করে আছি। বাড়ির ভিতরে গিয়ে কোনো রকমে সংগ্রহ করলুম কিছু ভাত, কিছু তরকারি, খানতিনেক রুটি, 2টি সন্দেশ ও 4টে নারকেলের নাড়ু। থালার উপরে তাই সাজিয়ে নিয়ে ফিরে এলুম বৈঠকখানায়। দেখলুম একদিকে বিস্ফারিত চোখে তাকিয়ে অত্যন্ত আড়ষ্টভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগন্তুক যেন কান পেতে কি শুনছে। চোখ দেখলে মনে হয় তার দৃষ্টি যেন ঘরের নীড়ের দেওয়াল ভেদ করে চলে গিয়েছে বাইরে, কত দূরে। বললুম, এই যে আপনার খাবারটা এনেছি। সে যেন আমার কথা শুনতেই পেল না। আচমকা ফিরে দাঁড়িয়ে ত্রস্ত স্বরে বলে উঠল, তারা আসছে, তারা আসছে। বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করল, কারা আসছে? আমার শত্রুরা। আমি তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমি তাদের দেখতে পাচ্ছি। আমি চললুম। সে কি, আপনার খাবারটা এনেছি যে? না না, আমি আর খাবো না, আমার আর ক্ষুধা নেই। শত্রুরা আবার আমাকে জমের বাড়িতে পাঠানোর জন্য ছুটে আসছে। আমি পালাই, আমি পালাই। বলতে বলতে সে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। তারপরে দুম করে সদর দরজাটা খোলবার শব্দ হলো। হতভম্বের মতন খাবারের থালা হাতে করে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলো, কি আশ্চর্য রে লোকটা, পাগলাগারদ থেকে পালিয়ে আসছেনি তো? সদর দরজার কপাট দুখানা ঝোড়ো হাওয়ায় দুম দাম করে একবার বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে। তখন পৃথিবীর আর সব শব্দ একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ঝড় বৃষ্টির দাপটে। দরজাটা আবার বন্ধ করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, অচম্বিতে দেখি 6-7 জন লোক সবেগে দৌড়ে এসে হুড়মুড় করে বাড়ির সামনে ভিতরে ঢুকে পড়ল। হ্যারিকেন লন্ডনটা তুলে ধরে সবিষয়ে জিজ্ঞাসা করলো, কে আপনারা, কে? তাদের একজন বলে উঠল, আমরা শ্মশান থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন কেন? এমন দুর্যোগে শ্মশানে কোনো মানুষ তিষ্ঠতে পারে? ছুটতে ছুটতে এই পর্যন্ত এসে আপনার বাড়ির আলো দেখে এইখানেই তাই ঢুকে পড়েছি মশাই। তা আপনাদের সপ্তাহ শেষ হয়েছে? না মশাই না, আমাদের কপাল আজ বড়ই মন্দ। সব শ্মশানে রেখে পাশের জঙ্গলে কাঠ কাটতে গেছিল, কিন্তু ফিরে এসে দেখি কাঠের উপর থেকে মোড়া অদৃশ্য হয়েছে। আশ্চর্য মশাই, আশ্চর্য ব্যাপার, আজব কাণ্ড। শুনছিলেন আমাদের আজকের গল্প। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।